এই চ্যানেলটাতে আমরা এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, ডিপি ভট্টাচার্যের লেখা। তো এই বইটা আমরা চ্যাপ্টার ওয়াইজ পুরোপুরি সলভ করছি, ঠিক আছে। তো যারা গ্রামারে খুব ইংলিশ গ্রামারে যাদের খুব সমস্যা রয়েছে, অনেকটাই কষ্ট, তোমাদের শিখতে পারো না, তোমাদের অনেকটা সমস্যায় পড়তে হয় গ্রামার শেখার জন্য বা ইংলিশ লেখার জন্য, তো তোমরা এই বইটাকে ফলো করতে পারো। আর এই বইটার প্রতিটি অধ্যায় আমরা এই চ্যানেলে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, ঠিক আছে। প্রথমে এই চ্যাপ্টারগুলো বোঝানো হচ্ছে, সাথে সাথে যে এক্সারসাইজগুলো তোমাদের রয়েছে এখানে, এই যে বইয়ের পিছনে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই চ্যানেলে আমরা করিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই যারা যারা দেখছো আগে থেকে, তো তোমরা জানো নিশ্চয়ই কীরকম করে বোঝাচ্ছি। আর যারা নতুন আছো তারা ভালো করে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে নাউন অ্যান্ড কেস, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমরা আজকে ভিডিও করব, তো তোমরা ভালো করে দেখো। এই চ্যাপ্টারটা বিস্তারিতভাবে A to Z আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে কোনো বাক্যে নাউন বা নাউনের মতো আচরণকারী শব্দের সঙ্গে, তাহলে নাউন বা নাউনের মতো আচরণকারী শব্দের সঙ্গে ওই বাক্যটির অন্যান্য অংশের যে সম্পর্ক থাকে তাকে ইংরেজিতে কেস বলা হয়, ঠিক আছে। তো নাউন কাকে বলে, নাউন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো নাউন কাকে বলে, কয় প্রকার এবং কী কী, ঠিক আছে। আর এই নাউন হচ্ছে আমাদের বাক্যের মধ্যে কিন্তু সাবজেক্ট আকারেও বসে, ঠিক আছে। নাউনের 5 প্রকার নাউনের অবস্থান রয়েছে, সেই অবস্থানের মধ্যে একটা অবস্থান কিন্তু সাবজেক্ট আকারেও বসতে পারে, ঠিক আছে। তো তাহলে কি বলছে, নাউন কিংবা নাউনের মতো আচরণকারী কোনো শব্দ হতে পারে, সেটা হচ্ছে সেটার সঙ্গে বাক্যটা, একটা যদি বাক্য লিখি আমরা, সেই নাউন কিংবা নাউনের সঙ্গে আচরণকারী শব্দের সঙ্গে বাক্যর অন্য অংশে যে সম্পর্ক থাকবে তাকে কিন্তু কেস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কেস প্রথমত 3 প্রকার। একটা হচ্ছে নমিনেটিভ কেস বা কর্তৃকারক, আর অবজেক্টিভ কেস বা কর্মকারক, এবং পজিটিভ কেস বা সম্বন্ধকারক, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কেস প্রধানত 3 প্রকার, ঠিক আছে। এবার এই 3 প্রকার কেসটাকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বইতে। দেখো বলছে নমিনেটিভ কেস কি না, কোনো বাক্যে নাউন বা নাউনের মতন কোনো কাজ করে এমন কোনো ওয়ার্ড যে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে কর্তা বা নমিনেটিভ কেস বলা হয় এবং কর্তার নমিনেটিভ কেস হয়। কারণ কি বলছে, নাউন বা নাউনের মতন কোনো শব্দ, ঠিক আছে, সেটা হচ্ছে এমন কোনো মতো কাজ করে এমন কোনো ওয়ার্ড যে ক্রিয়াটি সম্পন্ন করে। অর্থাৎ প্রত্যেকটা বাক্য যখন আমরা লিখবো, সেই বাক্যর মধ্যে যে নাউন থাকবে, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তো সে তো কিছু না কিছু কাজ করবে, তাহলে সেই যে ঘটনাটাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস, ঠিক আছে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো দিয়েছে বিলু মাঠে ফুটবল খেলে, তাহলে বিলু প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিলু, এটা একটা নাউন, ঠিক আছে। নাউন কাকে বলা হয়, নামকে নাউন বলা হয়, তাহলে বিলু একটা নাউন। প্লেস মানে খেলা করে, তাহলে এটা কিন্তু ক্রিয়া, ঠিক আছে। ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে এখানে কি বলছে যে এই বাক্যটির ক্রিয়াপদটা কোনটা, প্লেসটা হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ যা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়, তাই না। যদি প্রশ্ন করা হয় কে বা কারা, তাহলে এই যে প্লেটা দিয়েছে, এই প্লেকে যদি আমরা প্রশ্ন করি কে কিংবা কারা, তখন আমরা কিন্তু উত্তরটা পাবো বিলু, ঠিক আছে। দেখো এখানে আছে বিলু প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে বিলু মাঠে ফুটবল খেলে। আমরা যদি বলি যে কে খেলে, তখন আমরা উত্তর পাবো কিন্তু বিলু খেলে, তাই না। তাহলে বিলুটা হলো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, যেটা আমরা নাউন বলা হয়, যেটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তাহলে কে বা কাজটি করে তার উত্তর হয় বিলু করে, অর্থাৎ বিলু হচ্ছে কর্তা, অতএব বিলুর নমিনেটিভ কেস হয়েছে। অর্থাৎ এক কথা বলতে পারো, নাউন যেখানে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যে কাজটি করে তাকেই কিন্তু বলা হচ্ছে নমিনেটিভ কেস, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট দেখো কী বলছে, অবজেক্টিভ কেস কি বলছে, কোনো বাক্যে নাউন বা নাউনের মতন কোনো পদ কোনো ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হলে সেই পদটি অবজেক্টিভ কেস বা কর্মকারক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কি বললো, আগে দেখেছি কি এটা ভার্ব দেখতে পেয়েছি, এই ভার্ব হচ্ছে অনেক প্রকারের রয়েছে, তার মধ্যে একটা দিয়েছি এখানে ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক, ঠিক আছে। তাহলে এইগুলো নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে পরবর্তীকালে, তোমরা চ্যানেলের পাশে থেকো, পরপর তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্ব কোনো কর্ম গ্রহণ করে, ঠিক আছে। ধরো এই যে ভার্বটা যে প্লেস, তাহলে প্লে হচ্ছে কি, সে কী খেলছে, ফুটবল খেলছে, তাহলে ফুটবল খেলাটাকে ধরবো একটা কর্ম, এবং এই ভার্বটা কর্মগ্রহণ করেছে, তাই তো। তাহলে আমরা এটাকে বলতে পারি ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। তা যে ভার্বটা কর্মগ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্ব কর্মগ্রহণ করে না, সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। তো এগুলো নিয়ে পরে তোমাদেরকে আলোচনা করা হবে, ঠিক আছে। তাই এখানে বলছে তাহলে সেই পদটি অবজেক্ট কেস বা কর্মকারক হিসেবে থাকে। উদাহরণ দিয়েছে দেখো, কোনো বাক্যে ক্রিয়াপদ সম্বন্ধে কি ও কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে
কর্ম। অর্থাৎ এখানে বলছে এই ধর বাক্যটার মধ্যে তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা, এই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি কিন্তু বিলু অর্থাৎ নমিনেটিভ কেস পাচ্ছি। আবার যখন আমরা কি দিয়ে প্রশ্ন করছি তখন কিন্তু আমরা পাচ্ছি কর্ম। ঠিক আছে, এই যে কোনো পথ। আচ্ছা, এখানে কি বলছে কি ও কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্ম। তা এখানে বলছে উপরের বাক্যটির ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় ফুটবল, তাই না? যদি আমরা কে খেলে তাহলে উত্তর পাবো বিলু, কি খেলে উত্তর পাবো ফুটবল। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে বিলু পাচ্ছি, বিলু হচ্ছে নমিনেটিভ কেস, আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্টিভ কেস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, ফুটবল হলো প্লে ভার্বটির অবজেক্ট, সুতরাং বলা যায় উক্ত বাক্যটিতে ফুটবল অবজেক্ট কেসে আছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে পজিটিভ কেস। পজিটিভ মানে হচ্ছে অধিকারবাচক। ঠিক আছে, অর্থাৎ কোনো কারোর দ্বারা অধিকার কিছু বোঝাচ্ছে। বলছে কোনো ব্যক্তি বা বস্তু কারোর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কারোর অধিকারভুক্ত, এই ব্যাপারটি যখন বোঝাতে কোনো নাউনের অ্যাপোস্ট্রফি অর্থাৎ নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি লাগানো হবে এবং এস যুক্ত হয়, তখন নাউনটির পজিটিভ কেস হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে এই বাক্যটার মধ্যে যদি আমরা অ্যাপোস্ট্রফি বোঝাই, তোমরা এমন কোনো বাক্য পাবে দেখবে যেখানে এখানে দেখো বাক্যটা দেখো, এইখানে অশব্দটা দেখো, এখানে রানার পরে অ্যাপোস্ট্রফি এস লেখা আছে। ঠিক আছে, এই অ্যাপোস্ট্রফি এস কথার অর্থ হচ্ছে অধিকারবাচক বোঝাতে আমরা এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ কেস ব্যবহার করব। ঠিক আছে, উদাহরণ দেখো, এখানে বলেছে সুজন রানার বন্ধু, তাহলে সুজন ইজ রানাস ফ্রেন্ড। তাহলে এখানে রানা হচ্ছে নাউন, তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে হচ্ছে ফ্রেন্ড। ঠিক আছে, এটি বাবলুর কলম, দিস ইজ বাবলুস পেন। তাহলে এই যে পেনটি দিয়েছে, এই পেনটির উপর কিন্তু বাবলুর অধিকার বোঝাচ্ছে, তার কারণে এখানে বাবলুর পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপোস্ট্রফি এসের পরে কিন্তু যে শব্দটা থাকবে সেই শব্দটার উপরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যুক্ত শব্দটার অধিকারবাচক বোঝাবে। ঠিক আছে, আবার আশা করি বুঝতে পারলে। তাহলে অধিকারবাচক বোঝাতে আমরা পজিটিভ কেস ব্যবহার করি। ঠিক আছে, প্রথম বাক্যে রানার্স পেন বলতে ফ্রেন্ডের সঙ্গে রানার সম্পর্ক বোঝাচ্ছে, দ্বিতীয় বাক্যে বাবলুস পেন বলতে পেনটি বাবলুর অধিকারভুক্ত এই কথা বোঝানো হচ্ছে। অতএব বলা যায় রানা ও বাবলু এই নাম দুটি পজিটিভ কেসে আছে। ঠিক আছে, তো আশা করি পজিটিভ কেস সম্বন্ধে তোমরা বুঝতে পারলে ভালো করে যে পজিটিভ কেস কী এবং পজিটিভ কেস কয় প্রকার এবং কী কী। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে এই নমিনেটিভ কেস কোথায় কোথায় বসছে এবং কিভাবে বসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এইটুকুই শেষ করছি। এরপরে কিন্তু এই যে এই বইতে দেওয়া আছে নমিনেটিভ কেস কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তো এর পরের ভিডিওতে তোমরা কিন্তু বিস্তারিতভাবে এই বই থেকে পেয়ে যাবে যে কোথায় কোথায় কেন ব্যবহার করা হয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর এবং এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, তো আজকে এই কারক সম্বন্ধে যে আলোচনাটা তোমাদের সঙ্গে করলাম, এটা কেমন লাগলো তো তোমরা একটু জানিও কমেন্টস করে, দিলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে, এই কেসটা শেষ হওয়ার পরে এরপরে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে এই চ্যানেলে সলভ করে দেওয়া হবে, একদম A to Z সলভ করে দেওয়া হবে। তোমাদের কিন্তু যে কোনো প্রকারে এই বইটা যদি ভালো করে তোমরা শিখতে পারো, তোমাদের স্কুল লেভেলের পরীক্ষা হোক কিংবা কম্পিটিটিভ লেভেলের পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষাতেই কিন্তু তোমাদের আর ইংরেজিতে গ্রামারের আর কোনো সমস্যা হবে না। গ্রামার টোটাল এবং রাইটিং স্কিল, ঠিক আছে, গ্রামার ভালো করে শিখতে পারলে রাইটিং স্কিল তোমরা ভালো করে পারবে। অর্থাৎ এখানে রাইটিং স্কিলও শেখানো হবে, গ্রামারও শেখানো হবে, প্লাস ট্রান্সলেশনও শেখানো হবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে যারা একেবারে পিছিয়ে আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ক্রমাগত ফলো করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, আর চ্যানেলটিকে শেয়ার করো যাতে তোমাদের মধ্যে যারা ইংলিশে এরকম দুর্বল আছো তারা কিন্তু এই বইটি হয়তো সকলের নেই বা হয়তো কিনতেও পারছো না, তো এই চ্যানেল থেকে তোমরা এই বইটির পুরো রিভিউটা পেয়ে যাবে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রতিটা চ্যাপ্টার অধ্যায় ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলাম। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এর পরবর্তী চ্যাপ্টার থেকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি। ঠিক আছে, তো ততক্ষণের জন্য টাটা।